গাড়িতে গিয়ে উঠল জেনারেল মোস্তফা কামাল। জেনারেল তাহির তারিক কোনো কথা বলল না। গাড়ি স্টার্ট দিয়ে জেনারেল মোস্তফার পেছন পেছন চলল। ব্রিজের গোড়ায় পৌঁছেই জেনারেল মোস্তফা কামালরা ব্রিজের ঠিক গোড়ার আইল্যান্ডে পুলিশের একটা জটলা দেখল। জেনারেল মোস্তফা কামাল বলল, ঠিক এখানকার মতো ব্রিজের ও প্রান্তেও পুলিশ অস্থায়ী অফিস বসিয়েছে, চলুন আমরা স্পটটা দেখে আসি। স্পটে দুজন পুলিশ অফিসার দাঁড়িয়ে। আহমদ মুসার পরিত্যক্ত কারটিও ব্রিজের দেয়ালের গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। জেনারেল তাহিররা গাড়ি থেকে নামল। দুজন পুলিশ অফিসার স্যালুট করে এগিয়ে এসে বলল জেনারেল মোস্তফাকে, স্যার, গাড়িটা এখানেই পাওয়া গেছে, একটুও সরানো হয়নি। থ্যাঙ্কস অফিসার, বলল জেনারেল মোস্তফা। চলুন গাড়িটাকে আগে দেখা যাক, বলে জেনারেল তাহির তারিক গাড়ির দিকে এগোল। গাড়ির ভেতর বাহির পরীক্ষা করে গাড়ি থেকে বেরিয়ে আস্তে আস্তে বলল জেনারেল তাহির তারিক, এটা খালেদ খাকানেরই গাড়ি, কোনো সন্দেহ নেই। কিন্তু গাড়িতে কোনো কিছু রেখে যাননি। তার মোবাইল, রিভলভার ও আইডি কার্ড তার পকেটেই ছিল। উদ্বেগ আতঙ্কে ভরা জেনারেল মোস্তফা কামালের চেহারা বলল, ড্যাশবোর্ডের ভয়েস রেকর্ডার শূন্য, কিছুই বলে যাননি। বলবেন বাকি? আমি বুঝতে পারছি না ব্রিজ থেকে লাফিয়ে পড়ার অসম্ভব সিদ্ধান্তটা কেন নিলেন। সংকটের চরম মুহূর্তে তার মনে যে কাজকে অগ্রাধিকার দেয় সেটাকেই তিনি গ্রহণ করেন। যে কোনো সংকটে তার মনটা স্থির থাকে, বলল জেনারেল তাহির তারিক। তার কণ্ঠ শুষ্ক। দুজনেই গিয়ে দাঁড়ালো ব্রিজের ফেন্স ওয়ালের সম্ভাব্য যে স্থান থেকে তিনি লাফিয়ে পড়েছেন সেখানে। নিচে বসফরাসের পানির দিকে তাকিয়ে জেনারেল তাহির বলল, তিনি বসফরাসের নিচে ঠিক লম্বাভাবে গিয়ে পড়েছেন। ওখানে দাঁড়িয়ে যদি ওরা ব্রাশ ফায়ার করে থাকে তাহলে গুলির মুখে পড়ার তার সম্ভাবনা রয়েছে, যদি না ততক্ষণে রেঞ্জের বাইরে গিয়ে থাকেন। যতই তার দেহটা নিচের দিকে নেমেছে ততই তা ব্রিজের ইনওয়ার্ডের দিকে বাঁক নিয়েছে, আর ওদের ব্রাশ ফায়ারের গুলির গতি ব্রিজ থেকে আউটওয়ার্ড হয় স্বাভাবিক। কিন্তু গুলি থেকে বাঁচলেও এত বড় দূরত্ব থেকে আছড়ে পড়ার আঘাত থেকে তিনি বাঁচবেন কি করে? কম্পিত কণ্ঠ জেনারেল মোস্তফার। বেদনায় মুখটা আরও চুপসে হয়ে গেল তাহির তারিকের। বলল, কিন্তু তার জীবনের ইতি এভাবে ঘটতে পারে না, অবশ্যই পারে না। আসুন আমরা আর কিছু না ভাবি। ভাবনাকে দেয়াল দিয়ে আটকানো যায় না, সুতরাং এ প্রসঙ্গ থাক। চলুন নিচের পুলিশের অপারেশন অফিসে যাই, অনুসন্ধান কত দূরে গিয়েছে দেখি, বলে গাড়ির দিকে এগোলো জেনারেল মোস্তফা কামাল। জেনারেল তাহিরও গিয়ে গাড়িতে উঠল। নিচে পৌঁছতেই পুলিশ অফিসাররা স্বাগত জানিয়ে জেনারেল মোস্তফা কামালদের নিয়ে গেল তাঁবু খাটিয়ে তৈরি করা অস্থায়ী অফিসে। নতুন কোনো খবর আছে? প্রত্যক্ষদর্শী কাউকে পাওয়া গেছে? বলল জেনারেল মোস্তফা। স্যার, অনুসন্ধান চলছে, প্রত্যক্ষদর্শীর সন্ধানও চলছে। এই এলাকায় অনেককেই পাওয়া যাচ্ছে যারা সে সময় এখানে হাজির ছিল। আকস্মিক ঘটনা তাই অনেকেরই নজরে পড়েনি। অনেকের নজর গেছে ব্রিজ থেকে আসা ব্রাশ ফায়ারের দিকে। পানিতে পড়া দৃশ্য দেখেছে এমন কাউকে পাওয়া যায়নি এখনো। ঘটনার মনিটররত পুলিশ অফিসার বলল, সিসিটিভির মনিটর থেকে তো এই দৃশ্য পাবার কথা, সেখানে কি দেখা গেছে? বলল দ্রুতকণ্ঠে জেনারেল মোস্তফা কামাল। স্যার, এইমাত্র প্রিন্টগুলো এসেছে, দেখুন। ছবিতে এক ব্যক্তিকে ব্রিজ থেকে লাফিয়ে পড়তে দেখা যাচ্ছে, কিন্তু বসফরাসের পানি থেকে 50 ফিট লেভেলের পর তাকে আর দেখা যাচ্ছে না। দুদিক থেকে আসা 2 সারি জাহাজের আড়ালে চলে যান তিনি। সে সময় একটা জাহাজ বহরের 2 কলাম বসফরাস ব্রিজ অতিক্রম করছিল। জাহাজের 2 কলাম সিসিটিভির ফোকাসকে আংশিকভাবে বাধাগ্রস্ত করে, বলল দায়িত্বশীল পুলিশ অফিসার। জেনারেল মোস্তফা ও জেনারেল তাহির পুলিশ অফিসারের কথা শুনছিল, সেই ছবিগুলোও দেখল। তারা দেখল পুলিশ অফিসার যা বলল ঘটনা তাই। আহমদ মুসার ডাইভ দেয়া 2 হাত সামনে ছড়িয়ে রেখে নিপুণ ড্রাইভারের মতো ছুটে আসা দেহ বসফরাসের পানির কিছু উপরে এসে বিশাল জাহাজের আড়ালে চলে গেছে। ছবিগুলোর দিকে নজর রেখে জেনারেল তাহির তারিক বলল, জাহাজের 2 কলামের মাঝ বরাবর ফাঁকা থাকার কথা, না কোনো নৌযান চলছিল। চলার কথা না, ধরে নেওয়া যায় চলছিল।
বলল পুলিশ অফিসার। তাহলে জাহাজের 2 কলাম ছাড়াও আরও ছোটখাটো নৌযান প্রত্যক্ষদর্শীর তালিকায় রাখতে হবে, বলল জেনারেল তাহির। স্যার, সেটাকে আমরা হিসেবে রেখেছি। সেসব নৌযানকে লোকেট করার নির্দেশ দেওয়া হয়েছে, পুলিশ অফিসার বলল। ধন্যবাদ, বলল জেনারেল মোস্তফা কামাল। জাহাজবহরটা কোন দেশে ছিল, ওদের বক্তব্য কি? জেনারেল তাহির বলল, ওটা ছিল সোভিয়েত যুদ্ধ জাহাজের একটা বহর। যাচ্ছিল ওরা ভূমধ্য সাগরের এক মহড়ায় অংশ নিতে। প্রাথমিক যোগাযোগ ওদের সাথে হয়ে গেছে। তাৎক্ষণিক তারা বলেছে ব্রিজ থেকে বসফরাসে পড়তে কাউকে তারা দেখেছে, কিংবা এরকম কেউ তাদের জাহাজে পড়েছে অথবা উদ্ধার করেছে, তারা কাউকে এমন কোনো খবর তাদের কাছে নেই। তবে তারা আরও চেক করে দেখবে, বলল পুলিশ অফিসারটি। ধন্যবাদ অফিসার, বলে জেনারেল তাহির তারিখ তাকালো জেনারেল মোস্তফা কামালের দিকে। বলল, আমার মনে হয় আমরা ঘুরে ফিরে একটু দেখতে পারি। আপনি কি আসবেন? অবশ্যই, চলুন, বলে উঠে দাঁড়ালো মোস্তফা কামাল। পুলিশ ক্যাম্প থেকে বেরিয়ে জেনারেল তাহির বলল, আসুন, আমরা গাড়ি না নিয়ে বসফরাসের তীর ধরে হাঁটি। করণীয় তো আমাদের তেমন কিছু নেই। চলুন। তবে আমি আশাবাদী কিছু একটা সংবাদ খুব তাড়াতাড়ি আমরা পাব। নৌবাহিনীর ওয়াটার স্ক্যানিং কাজ শুরু করে দিয়েছে দেখছি। পানির যে কোনো গভীরে হিউম্যান বডিকে ওয়াটার স্ক্যানার লোকেট করতে পারে, বলল জেনারেল মোস্তফা কামাল। মুখটা বিষণ্ণ হয়ে গেল জেনারেল তাহিরের। তার চোখে মুখে উদ্বেগের ছায়া আরও গভীর হল। বলল, আমরা তার বডি নয়, তাকে চাই। এই বসফরাসে এসে তিনি শেষ হয়ে যাবেন তা হয় না, হতে পারেই না। শুষ্ক কণ্ঠ জেনারেল তাহিরের। এটা আমাদের সবারই চাওয়া। আল্লাহ আমাদের এই চাওয়াকে মঞ্জুর করুন, জেনারেল মোস্তফা কামাল বলল। বসফরাসে প্রায় পানি ঘেঁষে প্রান্ত বরাবর আপ ডাউন হাইওয়ে, তার পাশ দিয়ে সুদৃশ্য ফুটপাত। এই রাস্তাগুলো নীল বসফরাসের গলার যেন হীরকের হার। বসফরাসের তীরে মাঝে মাঝে রয়েছে ফেরিঘাট। ঘাটগুলো বোট, ফেরি ও মানুষের ভিড়ে ব্যস্ত। ছোট বোটগুলো ঘাটে ছাড়াও তীরে ভিড়ে থাকে, কিন্তু তা ব্যতিক্রম। ব্রিজের নিচে নেমে ফুটপাত ধরে হাঁটতে শুরু করেছে সকলেই। ব্রিজের নিচে বিরাট এক ফেরিঘাট। ঘাটে বেশ কিছু ফেরি ও বোট দাঁড়িয়ে আছে। এসব ঘাটে ফেরি ও বড় বড় বোট ছাড়াও ছোট ছোট বোটও ভাড়া পাওয়া যায়। ফুটপাত দিয়ে হেঁটে ফেরিঘাট অতিক্রম করছিল জেনারেল তাহিররা। ঘিয়ে ভাজা কোনো কিছুর গন্ধ পাচ্ছে জেনারেল তারিক, বলে ডান দিকের পাহাড়ের ঢালের দিকে তাকালো। বসফরাসের তীরেখানে হাইওয়ে ও ফুটপাতের পর ঢালু হয়ে ক্রমশ উপরে পাহাড়ে উঠে গেছে। এই ঢালে গড়ে উঠেছে মনোরম সব রেস্টুরেন্ট, ক্লাব ও ঘর বাড়ি। জেনারেল তাহিরও তাকালো পাহাড়ের ঢালের দিকে। জেনারেল তাহির, আমরা কিন্তু খেয়াল করিনি, লাঞ্চের সময় অনেক আগে পার হয়ে গেছে। বেশি উপরে নয়, এই ঢালে সুন্দর রেস্টুরেন্ট আছে, আমরা কি যেতে পারি? বলল জেনারেল মোস্তফা কামাল। খেয়ে সময় নষ্ট করতে মন চাইছিল না জেনারেল তাহিরের। তার কাছে এখন আহমাদ মুসার সন্ধান করার চেয়ে বড় কিছু নেই। তবে ক্ষুধায় পেট চোঁচো করছে, এ কথাও ঠিক। হয়তো জেনারেল মোস্তফা কামাল বোধহয় বেশি কষ্ট পাচ্ছে ক্ষুধায়। জেনারেল তাহির সায় দিল জেনারেল মোস্তফা কামালের কথায়, বলল, হ্যাঁ, আমরা রেস্টুরেন্টে যেতে পারি জেনারেল। লাঞ্চের পিক আওয়ার শেষ হয়ে গেছে অনেকক্ষণ। তবে মাঝে মাঝে টেবিলে 2-4 জন লোক আছে। কেউ খাচ্ছে, কেউ কেউ বসে গালগল্প করছে। গল্পের প্রধান সাবজেক্ট হল বসফরাস ব্রিজের ঘটনা। গল্পের সাবজেক্ট শুনে খুশি জেনারেল তাহির। রেস্টুরেন্টের ঠিক নিচেই দুর্ঘটনার বা ঘটনার স্থান। মাঝখানের এক ফাঁক টেবিলে বসেছে জেনারেল তাহিররা। খেতে শুরু করেছে তারা। নানা রকম কথা তাদের কানে আসছে বিভিন্ন দিক থেকে। ব্রিজে গোলাগুলি কারা করল, কেন করল, তা নিয়ে নানা ধরনের কথা। ব্রিজ থেকে যে লাফ দিয়ে পড়েছে সে পাগল না হয়ে যায়। কেউ বলছে জীবন বাঁচাবার জন্যেই ওটা করেছে, আবার কেউ বলছে জীবন বাঁচাবার জন্য কেউ মৃত্যুমুখে ঝাঁপ দেয় না, বেঘরে প্রাণ গেল লোকটার। জেনারেল তাহিদের পেছনের টেবিলে 3 জন লোক এসেছে সব শেষে। এই মাত্র তারা খাওয়া শুরু করেছে। তাদেরই একজন বলল, কিছু না জেনেই বলা হচ্ছে বেঘরে প্রাণ দিয়েছে লোকটা। আসলে লোকটা মরেনি বলেই মনে হয়। একটা মোটর বোট তাকে তুলে নিয়ে দ্রুত চলে গেছে।
তার কথা শেষ হতে তার টেবিলের একজন বলল, দেখেছ তুমি? তখন কোথায় ছিলে? আমিও একটা বোটে এই ঘাটের দিকে আসছিলাম। গোলাগুলির মুখে সামনের ওই বোটটি সামনের দিকে ছুটে পালায়। আমি পেছনের দিকে সরে যাই, বলল দ্বিতীয় লোকটি। খাওয়া বন্ধ হয়ে গেছে জেনারেল তাহির ও জেনারেল মোস্তফা কামাল দুজনেরই। শির দাঁড়া সোজা করে বসেছে তারা। তাদের সমস্ত মনোযোগ এখন ওদের কথার দিকে। ওই টেবিলের তৃতীয় লোকটি বলল, 250 ফিট উপর থেকে পড়লে কারো কিন্তু বাঁচার কথা নয়, কিন্তু লোকটা যখন পানিতে ডুবে যাবার পর ভেসে উঠতে পেরেছে, তখন বলতে পারো নিজ চেষ্টায় সে ভেসে উঠেছে। তার অর্থ সে মরেনি, বলল প্রথম লোকটি। জেনারেল তাহির ও জেনারেল মোস্তফা কামাল দুজনেরই দুচোখ উজ্জ্বল হয়ে উঠেছে। জেনারেল মোস্তফা কামাল চট করে পেছন ফিরে লোকটাকে একবার দেখে নিল। তারপর সে জেনারেল তাহিরের কানের কাছে মুখ নিয়ে বলল, লোকটার কাছে আরও কিছু জানার আছে। ওদের খাওয়া শেষ হলেই ভালো হয়, বলল জেনারেল তাহির। না, 1 মিনিট নষ্ট করা যায় না জেনারেল তাহির। জেনারেল মোস্তফা কামাল বলল। তা ঠিক, বলল জেনারেল। উঠে দাঁড়ালো মোস্তফা কামাল। জেনারেল তাহির গেল পেছনের টেবিলে। এক্সকিউজ মি জনাব, বলে পকেট থেকে আইডেন্টিটি কার্ড বের করে লোকটার সামনে ধরে বলল, আমি তার্কিস ইন্টারনাল সিকিউরিটি সার্ভিস এর ডিজি জেনারেল মোস্তফা কামাল। আমি আপনাদের কথা সামনের টেবিল থেকে শুনেছি। যে লোকটা প্রাণ বাঁচানোর জন্য বসফরাসে ঝাঁপিয়ে পড়েছেন, তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি, তুরস্কের সম্মানিত মেহমান তিনি। ঘটনার সাথে তুরস্কের মর্যাদা জড়িয়ে আছে। যে বোটটি তাকে তুলে নিয়ে গেছে, তার কোনো হদিশ কি দয়া করে দিতে পারেন? জেনারেল মোস্তফার পরিচয় জানার পর খাওয়া বন্ধ করে তিনজনে উঠে দাঁড়ায়। তুরস্কের বহুল পরিচিত গোয়েন্দা সংস্থা এর স্বয়ং ডিজিকে তাদের সামনে দেখে তারা মুহূর্তের জন্য বিমূঢ় হয়ে পড়ে। নিজেদেরকে সামলে নিয়ে প্রথম লোকটি বলল, সিওর স্যার, আমি বলছি, বলে একটু থামল লোকটি। স্মরণ করছে সে। আপনারা বসুন, বলল জেনারেল মোস্তফা কামাল। ওকে স্যার, ঠিক আছে, আমি বলছি। একটু থেমে বলা শুরু করল। বোটটির পেছনের দুপাশে নাম্বার সাইনের উপরে কনকর্ডের ছবি আঁকা। বোটে কনকর্ড মনোগ্রাম ব্যবহার করা একটা আনকমন ব্যাপার। এ কারণে কনকর্ড সাইনটি আমার দৃষ্টি আকর্ষণ করে, তার সাথে নাম্বার সাইনটিও। নাম্বার সাইনটিও ছিল মজার। মনে পড়ছে নাম্বার সাইনটি ছিল MV-B-T90-999। জেনারেল মোস্তফা কামাল পকেট থেকে কলম ও নোটপ্যাড বের করে দ্রুত নম্বর লিখে নিল। তারপর সেখানে দাঁড়িয়ে পকেট থেকে ওয়্যারলেস বের করে একটা জরুরি মেসেজ ট্রান্সমিট করল। রেড অ্যালার্ট ফর অল সিকিউরিটি সার্ভিস অ্যান্ড পুলিশ। MV-B-T90,999 নাম্বারের মোটরবোট যেখানে যে অবস্থায় পাওয়া যাবে আটকান এবং আমাকে খবর দিন। বোটের বাড়তি চিহ্ন কনকর্ড মনোগ্রাম। ওভার। মেসেজ শেষ করে জেনারেল মোস্তফা কামাল দাঁড়ানো লোকটিকে চেয়ারে বসিয়ে দিয়ে বলল, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি তুরস্কের সীমাহীন উপকার করেছেন। এমন একটা ক্লুর জন্যে দেশের নিরাপত্তা বাহিনীগুলো এবং পুলিশ হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে। আল্লাহ তাকে বাঁচিয়ে রাখুন, বলল লোকটি। তার কণ্ঠ আবেগ ঘন। আমিন, আমরা সবাই এটা চাই, বলে জেনারেল মোস্তফা কামাল আবারও তাদের ধন্যবাদ দিয়ে তার খাবার টেবিলে ফিরে এলো। টেবিলে বসতে বসতে বলল জেনারেল মোস্তফা কামাল, এখন অপেক্ষা ছাড়া আর কি করার আছে জেনারেল তাহির? চলুন আমরা বোট নিয়ে বসফরাসের দক্ষিণ দিকে এগিয়ে যাই। ও বোটটা তো ওদিকে গেছে। বোট ডিটেক্ট হবার পর ওদিক থেকে খবর আসবে। আমরা যতটা সামনে যাব ততটাই এগিয়ে থাকব। ঠিক বলেছেন, চলুন উঠি, বলে উঠে দাঁড়ালো জেনারেল মোস্তফা কামাল। রেস্টুরেন্ট থেকে বেরোবার জেনারেল মোস্তফা কামাল একটা পুলিশ বোট কল করল। রেস্টুরেন্টের বিল চুকিয়ে ঘাটে নেমে এসে দেখল একজন পুলিশ অফিসার তীরে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। জেনারেল মোস্তফা কামালেরা ওয়াকওভার ব্রিজ দিয়ে পৌঁছতেই অফিসার দ্রুত এসে স্যালুট করে বলল, স্যার, বোট রেডি। এসো, বলে জেনারেল মোস্তফা কামাল বোটে উঠল। তার পেছনে জেনারেল তাহির, সবশেষে পুলিশ অফিসার। বোটটা ছোট, 2 রোতে 4টি সিট। জেনারেল তাহির ও জেনারেল মোস্তফা কামাল সামনের 2 সিটে বসল। পেছনের 2 সিটের একটিতে পুলিশ অফিসার, ড্রাইভিং সিটে ছিল আরেকটি পুলিশ অফিসার। বোটটি ধীরে ধীরে হর্ন ও মর্মরের সংযোগস্থলের দিকে এগিয়ে নাও।
ওখানে গিয়ে আবার ভাবব, বলল জেনারেল মোস্তফা কামাল পুলিশ অফিসারকে লক্ষ্য করে। ধীর গতিতে চলেছে বোটটি। বসফরাসের কামাল আতাতুর্ক থেকে বসফরাস হর্ন মর্মর সাগরের সন্ধিস্থল খুব বেশি দূরে নয়, প্রায় এসে পড়েছে বোট সেখানে। জেনারেল মোস্তফা কামাল ও জেনারেল তাহির তারিকের অপেক্ষারও অবসান হল। ওয়্যারলেস বিপ করতে শুরু করল। শশব্যস্তে কল ওপেন করল জেনারেল মোস্তফা কামাল। কথা বলে উঠল ওয়্যারলেস। আমি পুলিশ ইন্সপেক্টর মোহাম্মদ আইদিন, গোল্ডেন হর্নের আয়ুব সুলতান ব্রিজ থেকে। ব্রিজের ঘাটে T9099 বোটটি পাওয়া গেছে। বোট ও বোটের লোকজনদের আটকানো হয়েছে। কোনো নির্দেশ স্যার? ওভার। ওপ্রান্ত থেকে বলল পুলিশ ইন্সপেক্টর আইদিন। বোটে কোনো যাত্রী আছে? জিজ্ঞাসা জেনারেল মোস্তফা কামালের। নেই স্যার, 3 জন ক্রু ও মালিক ছাড়া আর কেউ নেই, পুলিশ ইন্সপেক্টর বলল। তুমি ওদেরকে আটকে রাখো, আমরা আসছি কয়েক মিনিটের মধ্যে। আমরা এখন হর্নের মুখে, বলল জেনারেল মোস্তফা কামাল। ওয়্যারলেস কল অফ করতে উদ্গ্রীব কণ্ঠে জেনারেল তারিক বলল, জিজ্ঞেস করলেন না স্যার বসফরাস থেকে উদ্ধার করা লোকটি কোথায়? বিষয়টা ওদের অজানাই থাক। বোটটা শত্রুপক্ষের কিনা কে জানে। আগে জানলে ওরা সাবধান হতে পারে, কিংবা কিছু ঘটেও যেতে পারে ওখানে। আমরা কমিউনিটির মধ্যে ওখানে পৌঁছাচ্ছি, বলল জেনারেল মোস্তফা কামাল। ঠিক আছে, জেনারেল তাহির বলল। জেনারেল মোস্তফা কামাল কোনো কথা বলল না। তার দৃষ্টি সামনে হর্নের দিকে। বোট ইতোমধ্যে টার্ন নিয়ে দ্রুত গতিতে গোল্ডেন হর্নে প্রবেশ করেছে। তোপকাপি ভিআইপি গোল্ড রিসোর্টের ভিআইপি ক্লিনিক। সংজ্ঞা ফেরেনি তখনও আহমদ মুসার। আহমদ মুসার মাথার কাছে একটা চেয়ারে বসে আছে ডোনা। কয়েকজন নার্স কক্ষটিতে, যে কোনো নির্দেশের অপেক্ষায়। কক্ষে প্রবেশ করল কয়েকজন ডাক্তার। প্রধান ডাক্তার মানে ক্লিনিকের চিফ ডাক্তার মোস্তফা সাঈদ দ্রুত এগিয়ে এলো ডোনা জোসেফাইনের দিকে। বলল, ম্যাডাম সমস্ত পরীক্ষা শেষ, সব কিছু ওকে আছে। বুকে প্রচণ্ড চাপের কারণে ফুসফুসে চাপ পড়ে ফলে অক্সিজেন শূন্য হয়ে যায় ফুসফুস থেকে। তার ফলে সংজ্ঞা হারাননি তিনি। হার্ট, ব্রেন সব কিছুই কাজ করছে এখন এবং তিনি স্বাভাবিক হয়ে আসছেন। বলে ডক্টর মোস্তফা সাঈদ এগিয়ে গিয়ে আহমদ মুসার পালস দেখল। বলল, আমি মনে করি আর কমিউনিটির মধ্যেই তার জ্ঞান ফিরে আসবে। আহমদ মুসার হাতটা আস্তে আস্তে বেঁধে রেখে বলল, ম্যাডাম আমরা অফিসে আছি, কোনো দরকার হলে নার্সকে বলবেন। ডাক্তার বেরিয়ে গেল। নার্সরাও, শুধু 2 জন নার্স থাকলো সেখানে। ডাক্তাররা সান্ত্বনা দিল উদ্বেগের কালো মেঘ জোসেফাইনের মুখ থেকে কাটেনি, তবে আগের সেই অস্থিরতা এখন আর নেই। ডাক্তাররা বেরিয়ে যেতেই ডোনা পার্সোনাল সেক্রেটারি লতিফা আরবাকান নার্স 2 জনকে বলল, সিস্টার তোমরা বাইরে তোমাদের টেবিলে গিয়ে বসো। ইয়েস ম্যাডাম বলে নার্স 2 জন বেরিয়ে গেল। কক্ষের দরজা বন্ধ হয়ে যেতেই লতিফা আরবাকান বলল, ম্যাডাম শয়তানদের কয়েকজন স্যারের বন্ধুর পরিচয় দিয়ে গোল্ড রিসোর্টে ঢোকার চেষ্টা করেছিল। গোল্ড রিসোর্ট কর্তৃপক্ষ এবং পুলিশকে তারা আইডি কার্ড দেখিয়ে বলেছিল যে আমরা মিস্টার খালেদ খাকানের কর্মস্থল IRTতে তার সহকর্মী ও বন্ধু। আমরা খালেদ খাকানকে দেখতে এসেছি। পুলিশ আমার সাথে যোগাযোগ করলে আমি তাদের নাম জানতে চেয়েছিলাম। যে 5টি নাম তারা বলল তাদের 4 জনের নাম IRT স্টাফদের সাথে মিলে গেল। একটি নাম শুধু নতুন, ইনি নাকি অফিসের নতুন রিক্রুট। যাদের নাম মিলে যায় তাদের মধ্যে ডক্টর শেখ বাজের নাম ছিল। ডক্টর শেখ বাজের সাথে বছরখানেক আগে আমার ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে দেখা হয়। আমি তার সাথে কথা বলতে চাইলাম। কথা বলে দেখলাম সে নকল লোক। আরবি ধাঁচে ইংরেজি বলার চেষ্টা করলেও আমার জানা কোনো তথ্যই সে ঠিক মতো বলতে পারেনি। পুলিশ ওদের গ্রেফতার করতে চেয়েছিল, কিন্তু ওরা গোলাগুলি চালিয়ে কয়েকজন পুলিশকে আহত করে পালিয়ে গেছে। আমার মনের উপর নতুন করে প্রেসার সৃষ্টি না হোক এজন্য খবরটা আপনাকে দেইনি। ধন্যবাদ লতিফা, তুমি একটা বড় বিপদ থেকে আমাদের বাঁচিয়েছ। তুমি এতটা সতর্ক না হলে বড় একটা কিছু ঘটে যেতে পারত। কিন্তু ওরা তো শক্তি বৃদ্ধি করে আবার ফিরে আসতে পারে, বলল জোসেফাইন। সে সম্ভাবনা নেই। তোপকাপি প্রাসাদ ও সংলগ্ন গোটা এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। গোল্ড রিসোর্টকে সব দিক থেকে ঘিরে রাখেছে পুলিশ। আলহামদুলিল্লাহ। এ সময় আহমদ মুসার 2 হাত নড়ে উঠল আর নড়তে লাগলো তার চোখের 2 পাতা। মুখটা উজ্জ্বল হয়ে উঠল জোসেফাইনের। বলল, আলহামদুলিল্লাহ,
ওর সংজ্ঞা ফিরে আসছে। যাও লতিফা, তুমি আহমাদ আবদুল্লাহকে নিয়ে এসো। লতিফা আরবাকান দ্রুত দরজার দিকে হাঁটতে শুরু করেও ফিরে দাঁড়ালো। বলল, ছোট সাহেবের ঘুম যদি না ভেঙে থাকে? আস্তে আস্তে ধীরে ধীরে ওর ঘুম ভাঙিয়ে নিও। তার আব্বার কথা শুনলে দেখবে ঘুমের সব জড়তা তার চলে যাবে, জোসেফাইন বলল। ঘর থেকে বেরিয়ে গেল লতিফা আরবাকান। ধীরে ধীরে চোখ খুলল আহমদ মুসা। প্রথমে তার দুহাত নরম বেডের উপর বুলালো। তার খোলা চোখ কক্ষের জোসেফাইনের মুখে এসে নিবদ্ধ হতে রাজ্যের বিস্ময় নামল আহমদ মুসার চোখে। বলল, তুমি? আমি কোথায়? জোসেফাইন এসে আহমদ মুসার পাশে এসে বসল এবং বলল, তুমি গোল্ড রিসোর্টের ক্লিনিকে। আমি তো ছিলাম বসফরাসের পানিতে, এখানে এলাম কিভাবে? আর কাউকে দেখছি না, তুমি জানলে কিভাবে? বলল আহমদ মুসা, তার কণ্ঠে বিস্ময়। বলছি, আল্লাহর হাজার শকর, 125 ফুট উঁচু থেকে কেউ লাফিয়ে পড়ার কথা ভাবতে পারে? আল্লাহই বাঁচিয়েছেন, বলল জোসেফাইন। আলহামদুলিল্লাহ, কিন্তু আমি এখানে কি করে এলাম এত দূরে, একেবারে তোমার এখানে? আহমদ মুসা বলল, সব পরে জানাবো। বসফরাস থেকে একটা বোট তোমাকে তুলে নিয়ে আয়ুব সুলতান ব্রিজের ঘাটে পৌঁছে জটলা দেখে সেখানে হাজির হওয়া আমার বান্ধবী জেফিজিনা তোমাকে দেখে চিনতে পেরে তোমাকে উদ্ধার করে এখানে নিয়ে আসে। মিস জেফিজিনা ওখানে? আমাকে উদ্ধার করার অর্থ কি? আমাকে কেউ কি বন্দি করেছিল? বলল আহমদ মুসা, তার কণ্ঠে বিস্ময়। সবটা আমি শুনিনি, তোমাকে নিয়ে সবাই আমরা ব্যস্ত হয়ে পড়েছিলাম। তবে এটা লতিফা আমাকে বলেছে, তোমাকে এখানে আনার কিছুক্ষণ পরই 4-5 জন তোমার অফিস সহকর্মীর পরিচয় দিয়ে রিসোর্টে ঢোকার চেষ্টা করেছিল। লতিফা ওদের নাম শোনার পর ওদের ভুয়া পরিচয়ের কথা জেনে রিসোর্টে ঢুকতে দিতে নিষেধ করে। তখন পুলিশকে ওরা আক্রমণ করে। 3 জন পুলিশ আহত হলেও সন্ত্রাসীরা পালিয়ে যেতে বাধ্য হয়। একটু থামল, পরে বলল, থাক এসব কথা এখন, এসব নিয়ে তুমি এই মুহূর্তে ভেবো না। ভাবছি না, অবস্থাটা বুঝতে চেষ্টা করছি। বুঝতে পারছি নদীতেও ওদের পাহারা ছিল, ওরাই। জোসেফাইন আহমদ মুসার ঠোঁটের উপর একটা হাত চাপা দিয়ে বলল, এসব বিষয় এখন থাক, আমাকে একটু সময় দাও। তোমাকে সংজ্ঞাহীন দেখে আমাদের দম বন্ধ হবার জোগাড় হয়েছিল। তার কণ্ঠ ভারী, দু চোখের কোণে অশ্রু চিকচিক করছে। জোসেফাইন বলল, দরজায় নার্সরা বসে আছে, আহমদ আবদুল্লাহ এক্ষুনি এসে পড়বে। জোসেফাইন উঠে বসেছে, এ সময় দরজায় নক হলো। জোসেফাইন উঠে পাশে চেয়ারে বসতে বসতে বলল, হ্যাঁ ভেতরে আসুন। প্রবেশ করল একজন নার্স, তার হাতে কর্ডলেস টেলিফোন। বলল, এক্সকিউজ মি ম্যাডাম, আপনার একটা কল এসেছে জরুরি। কার কল? জিজ্ঞেস করল জোসেফাইন। জেনারেল মোস্তফা কামাল ও জেনারেল তারিক, বলল নার্স। জোসেফাইন আহমদ মুসার দিকে একবার তাকিয়ে নার্সকে বলল, নিয়ে এসো টেলিফোন। জোসেফাইন টেলিফোন কানের কাছে তুলে নিয়ে বলল, সালামু আলাইকুম, আমি জোসেফাইন, মানে মিসেস খালেদ খাকান। ওয়ালাইকুম আসসালাম, আমি জেনারেল মোস্তফা কামাল। মিস্টার খালেদ খাকান কোথায়? আমরা ভীষণ উদ্বিগ্ন, বলল জেনারেল মোস্তফা কামাল। উনি গোল্ড রিসোর্টের ক্লিনিকে। জ্ঞান ফিরেছে, ভালো আছেন জনাব। টেলিফোন তাকে দিচ্ছি, জোসেফাইন বলল। থাক, আমরা এক্ষুনি আসছি। আল্লাহ তাকে দ্রুত সুস্থ করে তুলুন, বলল জেনারেল মোস্তফা। আসুন জনাব। ওকে, আসসালামু আলাইকুম, বলল ওপার থেকে। জোসেফাইনও টেলিফোন রেখে দিল। ডাক্তাররা ভেতরে ঢুকল। ডাক্তাররা আহমদ মুসাকে স্বাগত জানিয়ে কিছু জরুরি জিজ্ঞাসাবাদ ও পরীক্ষা নিরীক্ষা শুরু করল। জোসেফাইন ঘরের একপাশে দাঁড়িয়ে, সে বিস্মিত হয়েছে, ডাক্তারদের কাউকে চিনতে পারছে না সে। হঠাৎ জোরে দরজা ঠেলে একজন ঘরে প্রবেশ করল, দ্রুত কণ্ঠে বলল, সব ক্লিয়ার, তাড়াতাড়ি। তার কথা শেষ হতে একজন ডাক্তারের হাতে রিভলভার উঠে এলো, তাক করল আহমদ মুসাকে এবং চিৎকার করে বলল, ক্লোরোফর্ম করে বাঁধ। ডাক্তার বেশি 3 জন এলো আহমদ মুসার দিকে। তাদের একজনের হাতে ক্লোরোফর্মের শেষি। ঘটনার আকস্মিকতায় জোসেফাইন প্রথমে বিমূঢ় হয়ে পড়ে। আহমদ মুসার দিকে রিভলভার তাক হতে দেখে সম্বিত ফিরে পায়। দ্রুত ওড়নার আড়ালে হাত দিয়ে কাঁধে ঝুলন্ত ছোট ব্যাগের পকেট থেকে ছোট্ট একটা রিভলভার বের করে আহমদ মুসার দিকে রিভলভার তাক থাকা ডাক্তারকে লক্ষ্য করে প্রথম গুলি ছুড়ে সে। প্রথমে আহমদ মুসাকে বেকায়দা অবস্থা থেকে মুক্ত করা তার লক্ষ্য। ডাক্তারটির মাথা গুড়িয়ে দিল জোসেফাইনের গুলি। গুলির শব্দ অবশিষ্ট 3 জন ফিরে তাকায় তার দিকে। যে লোকটি পরে ঘরে ঢুকেছিল
তারই চোখ প্রথম পড়েছিল জোসেফাইনের উপর। সঙ্গে সঙ্গে রিভলভার তুলে নিয়েছিল সে। জোসেফাইনও তার দিকে তাকিয়ে। সে নিশ্চিত ছিল আহমাদ মুসাকে বাদ দিয়ে ও ক্লোরোফর্ম করতে এগিয়ে যাওয়া তিনজনকে আহত মুসায় ম্যানেজ করতে পারবে। ডোনার রিভলভারই প্রথমে টার্গেট করেছিল লোকটিকে, সুতরাং ডোনা জোসেফাইনের রিভলভারের বুলেটই প্রথমে আঘাত করল লোকটিকে। বুলেটটি বিদ্ধ হয়েছিল তার বুকে। তার রিভলভারের ট্রিগার টেপা হয়ে যায়, কিন্তু বুলেটটি বিদ্ধ হবার পর মর্মান্তিক ঝাঁকুনি তার হাতকে কাঁপিয়ে দেয়। গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে জোসেফাইনের মাথার উপর দিয়ে বেরিয়ে যায়। এদিকে আহমাদ মুসা, ওরা তিনজন অ্যাকশনে যাবার আগে দুপায়ের স্নেক নক ব্যবহার করে ওদের তিনজনকে মাটিতে ধরাশায়ী করেছে এবং সঙ্গে সঙ্গেই উঠে দাঁড়িয়েছে। আহমাদ মুসা উঠে দাঁড়াবার সঙ্গে সঙ্গে জোসেফাইন তার দিকে রিভলভার ছুড়ে দেয়। আহমাদ মুসা ওদের দিকে রিভলভার তাক করে বলল, যে যেভাবে আছো সেভাবে থাকো, নড়বার চেষ্টা করো না। তিনজনকে মারতে আমার 3 সেকেন্ডের বেশি সময় লাগবে না। এ সময় বাইরে অনেকগুলো পায়ের ছুটে আসার ভারী শব্দ পাওয়া গেল। পরক্ষণেই দরজা ঠেলে ছুটে এসে ঘরে প্রবেশ করল জেনারেল মোস্তফা কামাল, জেনারেল তারিক সহ কয়েকজন পুলিশ। ঘরে ঢুকেই চিৎকার করে উঠল জেনারেল মোস্তফা কামাল, মিস্টার খালেদ খাকান, আপনি ঠিক আছেন তো? আলহামদুলিল্লাহ, পুলিশকে বলুন এ তিনজনকে অ্যারেস্ট করতে। মিস্টার জেনারেল মোস্তফা কামাল, বলল আহমাদ মুসা। হ্যাঁ, অ্যারেস্ট করো তিনজনকে, বলল জেনারেল মোস্তফা কামাল। ওরা তিনজন তাকাল আহমাদ মুসা, জেনারেল মোস্তফা, জেনারেল তাহির এবং 4 জন পুলিশ সবার দিকে। সবার হাতে রিভলভার, স্টেনগান তাদের দিকে তাক করা। 3 জন পুলিশ ওদের দিকে এগোচ্ছিল। 4র্থ জন পুলিশ অফিসার, সে বলল ওই 3 জনকে লক্ষ্য করে, তোমরা উপর হয়ে শুয়ে পড়ো। পুলিশ অফিসারটির কর্কশ নির্দেশের সাথে সাথে ওরা শুয়ে পড়ল উপর হয়ে, এবং তার সাথে সাথে দেখা গেল তাদের অনামিকা আঙ্গুল তাদের মুখে চলে গেছে। চমকে উঠে আহমাদ মুসা লাফ দিয়ে ওদের সামনে গিয়ে পড়ল। একজনের আঙ্গুল টেনে বের করল তার মুখ থেকে, কিন্তু দেখল সব শেষ হয়ে গেছে। নীল হয়ে উঠেছে তার মুখ। দুর্ভাগ্য, হাতে পেয়েও এদের জীবিত ধরা যাচ্ছে না। শকতকণ্ঠ আহমাদ মুসার। ওদের হাতের রিংয়ে পটাশিয়াম সায়ানাইডের মতো কিছু ছিল নিশ্চয়, বলল জেনারেল মোস্তফা। হ্যাঁ মিস্টার জেনারেল, আগের ঘটনাগুলোতে এ ধরনের বিষয় ছিল, বলল আহমাদ মুসা। প্রথম 2 জন দেখছি গুলিতে মরেছে। ওরা 2 জন নিশ্চয় আক্রমণে এসেছিল। ওরা 3 জন আক্রমণে আসেনি? জিজ্ঞাসা জেনারেল মোস্তফার। আসলে ওরা সকলে এসেছিল ডাক্তারের ছদ্মবেশে আমার কাছে আসার সুযোগ নিয়ে আমাকে কিডন্যাপ করতে। ওরা 3 জন এসেছিল আমাকে বাঁধতে। ওরা 2 জন রিভলভার নিয়ে আমাকে পাহারা দিচ্ছিল। আমি নিরস্ত্র তখন। বাধায় পড়ে যেতাম যদি জোসেফাইন ওদের 2 জনকে গুলি না করে মারতে পারত। ঘরের একপাশে দাঁড়ানো জোসেফাইনের দিকে না তাকিয়েই জেনারেল মোস্তফা কামাল বলল, তাকে মোবারকবাদ, কৃতজ্ঞ আমরা তার প্রতি। আমাদের নিরাপত্তা ব্যবস্থা যা পারেনি সেটা তিনিই করেছেন। জেনারেল মোস্তফা কামাল থামতে জেনারেল তারিক বলে উঠল, শুধু তাই নয়, বেগম খালেদ খাকান যে বুদ্ধিমত্তা ও দৃঢ়তার সাথে সংজ্ঞাহীন জনাব খালেদ খাকানকে হর্নের আয়ুব সুলতান ফেরিঘাট থেকে উদ্ধার করে এনেছেন সেটাও বিস্ময়কর। যারা বসফরাস থেকে উদ্ধার করে খালেদ খাকানকে আয়ুব সুলতান ফেরিঘাটে নিয়ে এসেছিল, তাদের হাত থেকে ষড়যন্ত্রকারীরা মিস্টার খালেদ খাকানকে ছিনিয়ে নিতে চায়। কিন্তু বেগম খালেদ খাকান সেখানে হঠাৎ গিয়ে উপস্থিত হন এবং নিজেকে স্ত্রী পরিচয় দিয়ে আপনাকে উদ্ধার করে আনতে সমর্থ হন। বিস্ময় ফুটে উঠেছে আহমাদ মুসার চোখে মুখে। বলল, ষড়যন্ত্রকারীরা কারা? মানে আমার IRT শত্রুরা? ওরাই যদি হয়, তাহলে একা জোসেফাইন আমাকে ছাড়িয়ে আনলো কি করে? কি ঘটনা বলুন তো? আমি কিছু শুনেছি, পুরোটা বলুন। যারা আপনাকে বসফরাস থেকে তুলে এনেছিল তাদের খোঁজ পাওয়ার পরই আমরা হর্নের আয়ুব ফেরিঘাটে চলে আসি। ওদেরকে আমরা পেয়ে যাই। জিজ্ঞাসাবাদ করে আমরা সব কিছু জেনে নেই আপনাকে যাতে দ্রুত খুঁজে পেতে পারি। তারা বলেছে আপনাকে সংজ্ঞাহীন অবস্থায় ওখানে ওরা পৌঁছার 5 মিনিটের মধ্যে 2 জন লোক এসে হাজির। ওরা মনে হয় জেনে এসেছিল। এসে আপনাকে দাবি করল যে আপনি ওদের লোক বসফরাস ব্রিজ থেকে পড়ে গিয়েছিলেন। তারা যখন ওদের সাথে কথা বলছিল, এ সময় আপনার স্ত্রী জোসেফাইন ম্যাডাম পাশ দিয়ে ঘাটে নেমে যাবার পথে ওখানে দাঁড়িয়ে যান। তিনি আপনাকে দেখতে পেয়ে ছুটে আসেন। তখন উদ্ধারকারীদের সাথে আলাপ চলছিল ওদের। ম্যাডাম জোসেফাইন দ্রুত এগিয়ে ব্যতিব্যস্ত হয়ে বলেন, এর এই অবস্থা কেন? কি হয়েছে ওর? উদ্ধারকারীদের একজন তাকে জিজ্ঞেস করেন, একে আপনি চেনেন? ম্যাডাম জোসেফাইন কথা বলায়
আগের যারা মিস্টার খালেদকে আগে থেকেই দাবি করছিল তারা তেড়ে ওঠে। একজন বলে, মিথ্যা বলছে এই বিদেশি মহিলা, নিশ্চয়ই কোনো বদমতলব আছে। ইতোমধ্যেই দুজন পুলিশ এসে দাঁড়িয়েছিল, তারাও শুনছিল কথা। লোকটার কথা শেষ হতে ম্যাডাম জোসেফাইন তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, আমার নাম মারিয়া জোসেফাইন, ইনি আমার স্বামী, নাম মিস্টার খালেদ খাকান। সঙ্গে সঙ্গে ওরা বলে উঠল, হ্যাঁ, ওর নাম খালেদ খাকান, ইনি ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড টেকনোলজিতে চাকরি করেন। উনি মিথ্যা পরিচয় দিয়েছেন, দেখুন ইনি ইউরোপীয় আর মিস্টার খাকান এশিয়ান। পুলিশের একজন এগিয়ে এসে সংজ্ঞাহীন আহমদ মুসার পকেট সার্চ করে আইডেন্টিটি কার্ড বের করে দেখল। তারপর ওদের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, উনি ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড টেকনোলজিতে চাকরি করেন। বলেই পুলিশটি জিজ্ঞেস করল ম্যাডাম জোসেফাইনকে, উনি সত্যিই স্বামী হলে বলুন, উনি যে প্রতিষ্ঠানে চাকরি করেন তার পুরো নাম কি? ম্যাডাম সঠিক জবাব দেন। পুলিশ ওদের জিজ্ঞেস করে, বলে উনি কোন পদে চাকরি করেন? ওরা উত্তর দিতে পারে না। পুলিশ ম্যাডামকে একই প্রশ্ন করলে ম্যাডাম সঠিক উত্তর দেন। এরপর আপনার উচ্চতা, আইডি মার্ক সম্পর্কে জিজ্ঞেস করে ওরা উত্তর দিতে পারে না, ম্যাডাম ঠিক জবাব দেন। পুলিশ ওদের তাড়িয়ে দিয়ে আপনাকে ম্যাডামের গাড়িতে তুলে দেন। ম্যাডাম নিরাপত্তার প্রশ্ন তুলে পুলিশকে অনুরোধ করে তাদের পৌঁছে দিতে বলেন। পুলিশ আপনাকে কাছের ক্লিনিকে ভর্তি করতে বললে ম্যাডাম বলেন, তোপকাপি এলাকায় আমাদের রিসোর্টে নিজস্ব ক্লিনিক রয়েছে, তাকে ওখানে নিতে চাই। পুলিশের গাড়ি ম্যাডামের গাড়ির পেছনে পেছনে এসে এই গোল্ড রিসোর্টে পৌঁছে দিয়ে যায়। কথা শেষ করল জেনারেল মোস্তফা কামাল। আহমদ মুসার চোখে মুখে অপার বিস্ময়। সে অবাক হয়, জোসেফাইনের একজন নতুন বান্ধবী জেফি জিনা তার জন্য এতটা করেছে। নিজেকে ভিন্ন একজনের মানুষের স্ত্রী বলেও পরিচয় দিয়েছে, কিন্তু জেফি জিনা আমার নাম, আমার প্রতিষ্ঠানের নাম, আমার পদের নাম জানতে পারে, কিন্তু আমার উচ্চতা, আইডি মার্ক জানল কি করে? এ জিজ্ঞাসার কোনো উত্তর পেল না আহমদ মুসা, বরং বিস্ময় বাড়ল তার। আনমনা হয়ে পড়েছিল আহমদ মুসা। এ বিষয় জোসেফাইনের চোখে মুখে। জেফি জিনা সেখানে আমার নামে পরিচয় দিয়েছে। হ্যাঁ, সে পরিচয় না দিলে তো সে সংজ্ঞাহীন আহমদ মুসাকে শত্রুর কবল থেকে উদ্ধার করতে পারত না। জেফি জিনার প্রতি কৃতজ্ঞতায় ভরে গেল জোসেফাইনের মন। অকল্পনীয় দুঃসাহসিক এক উপস্থিত বুদ্ধির পরিচয় দিয়েছে সে। ভাগ্যিস জেফি জিনার দেওয়া তথ্য ভুল প্রমাণিত হয়নি। ভুল প্রমাণ হলে সেও বিপদে পড়ত। কিন্তু জেফি জিনা আহমদ মুসার এসব তথ্য জানল কি করে? এসব ভাবনা তার বিস্ময় আরও বাড়িয়েই দিল। জেনারেল মিস্টার মোস্তফা কামাল বলল, মিস্টার আহমদ মুসা, ক্লিনিকের ভিন্ন এক ঘরে আপনাকে নিতে হবে। জেনারেল মোস্তফার এ কথার দিকে কোনো মনোযোগ নেই আহমদ মুসার। বলল, কি ঘটল বলুন তো? শুরুতেই তো এরা একবার ক্লিনিকে হানা দিয়েছিল, কিন্তু তারপরে তো সতর্ক পাহারা থাকার কথা ছিল। পুলিশ অফিসারের চোখে সংকুচিত ভাব ফুটে উঠল। সে একটু এগিয়ে সামনে পড়ে থাকা একটি লাশের গা থেকে ডাক্তারের অ্যাপ্রন সরিয়ে বলল, স্যার, এই দেখুন, এরা সুপার সিকিউরিটি ফোর্স এর ইউনিফর্ম পরে এসেছিল। এক গাড়িতে ওরা 15 জন আসে। ওরা এসেই প্রথমে গোল্ড রিসোর্ট চেকপোস্টের দখল নেয়। এজন্য পুলিশ দ্বিধায় পড়ে যায়। ওদের বাধা দিতে গেলে সংঘর্ষে যেতে হয়। এ সাহস আমরা পাইনি। ওদের কয়েকজন চেকপোস্ট দখল করে পুলিশদের নিরস্ত্র করে সেখানকার পুলিশদের হত্যা করে সাইলেন্সার লাগানো রিভলভার দিয়ে। ভুয়া এসএসএফের অবশিষ্ট কয়েকজন অন্য পুলিশদের দিকে ছুটে যায়, বাকিরা ছুটে আসে ক্লিনিকের দিকে। ডাক্তাররা বলেছে সশস্ত্র লোকরা ভেতরে ডাক্তারদের পোশাক খুলে নেয়। থামল পুলিশ অফিসারটি। সঙ্গে সঙ্গেই মোস্তফা কামাল বলল, এসএসএফের একটা ইউনিট আসছিল তোপকাপি প্রাসাদে। তাদের গাড়ি নির্জন অ্যাপ্রন গার্ডেনে প্রবেশের সঙ্গে একটা গ্যাস বোমা এসে পড়ে গাড়িতে। মুহূর্তে সংজ্ঞা হারিয়ে ফেলে সবাই। ওই এসএসএফদের ইউনিফর্ম এবং গাড়ি নিয়ে সন্ত্রাসীরা গোল্ড রিসোর্টে হামলা চালায়। জেনারেল মোস্তফা থামতে আহমদ মুসা মুখ খুলেছিল কিছু বলার জন্যে। তখন 3 জন ডাক্তার প্রবেশ করল ঘরে। তাদের কারো ডাক্তারের অ্যাপ্রন নেই। অন্যান্য স্টাফদের সাথে 3 জন ডাক্তারকে আটকে রেখেছিল সন্ত্রাসী 30 লোকেরা। ঘরে প্রবেশ করল এ সময় জোসেফাইনের পার্সোনাল সেক্রেটারি লতিফা আরবাকান আহমদ আবদুল্লাহকে নিয়ে। তার চোখে মুখে বিস্ময় ও আতঙ্ক। সে ছুটে এলো ঘরের এক পাশে দাঁড়ানো জোসেফাইনের কাছে। ডাক্তার, আপনারা মিস্টার খালেদ খাকানকে ভিন্ন ঘরে নিয়ে যান। তাকে ভালো করে দেখুন। জ্ঞান ফেরার পরেই তার উপর দিয়ে বিরাট ধকল গেছে, বলল জেনারেল মোস্তফা কামাল। প্লিজ জেনারেল মোস্তফা, আপনার আপত্তি না করলে
ওকে এখন অন্য ঘরে নয়, আমি বাসায় নিয়ে যেতে চাই, বলল জোসেফাইন। জেনারেল মোস্তফা কামাল জোসেফাইনের দিকে চকিতে একবার মুখ তুলল, মুখ নামিয়ে নিল সঙ্গে সঙ্গে, বলল, ওয়েলকাম ম্যাডাম, আমাদের আপত্তি নেই। তারপর ডাক্তারের উদ্দেশ্য করে মোস্তফা কামাল বলল, আপনারা জনাব খালেদ খাকানকে দেখুন, তারপর ওকে গোল্ড রিসোর্ট কটেজে রেখে চিকিৎসার ব্যবস্থা করে আসুন। ডাক্তারদের দিক থেকে ফিরে জেনারেল মোস্তফা কামাল পুলিশ অফিসারকে বলল, এখন থেকে গোল্ড রিসোর্ট নিরাপত্তায় পুলিশের সাথে এসএসএফও থাকবে। বলে উঠে দাঁড়ালো জেনারেল মোস্তফা কামাল, তার সাথে সাথে জেনারেল তাহিরও। মিস্টার খালেদ খাকান, আপনি বিশ্রাম নিন, আমরা পরে কথা বলবো, এখন চলি। আহমাদ মুসার দিকে ফিরে বলল জেনারেল মোস্তফা কামাল, আসুন। আয়েশা আজিমা মানে ডক্টর বাজের ওখান থেকে কিছু পাওয়া গেছে, বলল আহমাদ মুসা। তেমন কিছু নাই, তবে ভালো করে পরীক্ষা নিরীক্ষা হয়নি। আপনি সুস্থ হয়ে ফিরে আসুন, একসাথে সব পরীক্ষা করা যাবে, বলল জেনারেল মোস্তফা। আরেকটা কথা, ওরা এখন মরিয়া হয়ে উঠবে, বিজ্ঞানীদের নিরাপত্তার দিকে বেশি নজর দিতে হবে, আহমাদ মুসা বলল। দোয়া করুন মিস্টার খালেদ খাকান, আর আপনি দ্রুত সুস্থ হয়ে উঠুন। আল্লাহ আপনাকে যেভাবে বাঁচিয়েছেন সেভাবে আল্লাহ আমাদের সাহায্য করবেন। আসি, আসসালামু আলাইকুম, বলে ওরা বেরিয়ে গেল। স্যার, পাশের রুমে চলুন, আমরা আপনার ব্লাড প্রেসার, হার্টবিটটা একটু দেখতে চাই, বলল একজন ডাক্তার আহমাদ মুসাকে লক্ষ্য করে। অবশেষে বেরিয়ে এলো ডাক্তাররা। দরজার বাইরে পুলিশ, এসএসএফের লোকরা এবং দুজন ক্লিনার দাঁড়িয়ে আছে। আহমাদ মুসা ঘর থেকে বেরোতে পুলিশ ও এসএসএফের লোকরা তাকে স্যালুট করল। একজন পুরুষ এগিয়ে এসে আহমাদ মুসাকে পাশের ঘরের দিকে নিয়ে চলল।